ওমান সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার দাবি ইরানের, অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন ইসরায়েল। আলোচনার মধ্যেও বৈরুত সহ বিভিন্ন শহরে হামলায় নিহত ৯, জবাবে হিজবুল্লাহর রকেট ও ড্রোনের আক্রমণ। ভারতের পশ্চিমবঙ্গে চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস। বিদ্রোহ ঘোষণা ৬০ বিধায়কের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, সব কমিটি ভেঙে দিলেন মমতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর মধ্যে ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এমন দাবিকে উড়িয়ে দিয়েছে। উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শেষেই দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরান উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। কুয়েতের এই ঘটনার পরপরই ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন চরম উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে ট্রাম্প বলেন, পর্দার আড়ালের আলোচনাগুলোতে খামেনি সরাসরি জড়িত এবং তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। People, and the first set is gone, the second set is gone, part of the third set is gone, and the people we're dealing with, we know they're the people that are leading the country, right? এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। সমঝোতা স্মারক সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং দুপক্ষই প্রস্তাবিত খসড়াগুলো খতিয়ে দেখছে। তবে যে কোনো বৈরী আচরণের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে উল্লেখ করে আরাকচি বলেন, বেসামরিক জাহাজে মার্কিন হামলা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলা এবং হরমুজ প্রণালীর কাছে একটি তেলবাহী জাহাজে আঘাতের পরপরই পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজান ঘাঁটি এবং দুবাই উপকূলের নিকটবর্তী একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। আইআরজিসি ঘোষণা করেছে, তারা টিট ফর ট্যাট বা সমপরিমাণ জবাবের নীতি অনুসরণ করবে না। তাদের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে প্রতিটি মার্কিন হামলার জবাবে অন্তত ১.৫ গুণ বেশি শক্তি প্রয়োগ করা হবে। একই সঙ্গে তারা সতর্ক করেছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে মার্কিন বাহিনীকে ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইন ও কুয়েতমুখী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তারা নিশ্চিত করেনি। তবে তেহরান ও ওয়াশিংটনের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, সামুদ্রিক বাণিজ্য এবং উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতোমধ্যেই সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতায় লাগাম টানল মার্কিন প্রতিনিধি পরিষদ। বুধবার ট্রাম্পের ইরান নীতি ও যুদ্ধ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঐতিহাসিক এক প্রস্তাব পাশ হয়। 4 রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পের বিপক্ষে গিয়ে এই বিল পাশের পক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতে বুধবার ভোটাভুটির আয়োজন করে মার্কিন প্রতিনিধি পরিষদ। দীর্ঘ টানাপোড়েন আর নাটকীয়তা শেষে 215-208 ভোটে পাশ হয় এই প্রস্তাব। ডেমোক্রেটদের আনা এই প্রস্তাবে সবাইকে চমকে দিয়ে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দেন। এটিকে ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক নজিরবিহীন প্রতিরোধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিলটি পাশের পর হোয়াইট হাউস এবং রিপাবলিকান শিবিরের মধ্যে অস্বস্তি আরও বাড়ল। হাউস স্পিকার মাইক জনসন অবশ্য এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন। তার দাবি, এই সময়ে প্রেসিডেন্টের হাত বেঁধে ফেললে তা ইরানের সাথে চলমান শান্তি আলোচনায় ওয়াশিংটনকে দুর্বল করবে। তবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার পেছনে কাজ করছে বড় ধরনের আইনি জটিলতা। পেন্টাগন ও পররাষ্ট্র দফতরের পরিদর্শক দল যৌথভাবে ইরান যুদ্ধ নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালালে এই তদন্ত বাধ্যতামূলক। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে তেহরানে হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার নজিরবিহীন আয়োজন। 3 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক আর বিদায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই চিরবিদায়ের আনুষ্ঠানিকতা। কেবল রাজধানীতে প্রায় 2 কোটি মানুষের অভূতপূর্ব সমাগম আশা করছে প্রশাসন। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে এই মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিতে এখন ব্যস্ত ইরান। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। এবার আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে 3 দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। তেহরানের ডেপুটি মেয়র জানিয়েছেন, কেবল রাজধানীতেই 1.5 থেকে 2 কোটি শোকগ্রস্ত মানুষের সমাগম হবে। 3 দিনব্যাপী এই বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে তেহরানের শোকযাত্রাটি অন্তত 24 ঘন্টা স্থায়ী হবে বলে জানানো হয়েছে। রাজধানীর গ্র্যান্ড মুসাল্লা অথবা ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে প্রথম পর্বের বিদায় শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে শেষ বিদায়ের জন্য মরদেহ পৌঁছাবে খামেনির জন্মস্থান মাশহাদ শহরে। নিজের শেষ ইচ্ছা এবং ঘনিষ্ঠদের পরামর্শ অনুযায়ী মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে সমাহিত করা হবে এই মহান নেতাকে। মাশহাদের এই বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার লাখ লাখ ভক্ত অনুরাগী অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইরান সরকারের কর্মকর্তারা। তাদের বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে IRGC। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরের এক কঠিন সময় পার করছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে বৈরুত তেল আবিব। ওয়াশিংটনে দুপক্ষের বৈঠকের পর বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ঠিক আগেই লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান সাফ জানিয়েছে, লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না। গত 2 মার্চ থেকে শুরু হয় এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 3,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনীয় ড্রোন হামলার প্রভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায়। সীমিত জ্বালানি সরবরাহের কারণে ভোগান্তিতে পড়েছেন শত শত চালক। গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। পরিস্থিতি সামাল দিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সংকট মোকাবেলায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানায় রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়।
রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বন্দর নগরী সেভাস্তোপোলের গ্যাস স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন শত শত চালক। সরবরাহ সীমিত হয়ে পড়ায় জ্বালানি বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের মতে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামো বারবার হামলার লক্ষ্যবস্তু হওয়ায় সরবরাহ ব্যবস্থার উপর চাপ আরও বেড়েছে। অঞ্চলটিতে রাশিয়া সমর্থিত প্রশাসনের প্রধান বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। তবে এই জ্বালানি সংকট কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। রাশিয়া ইউক্রেন সংঘাতের 4 বছরের বেশি সময় পরও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ জ্বালানি রপ্তানিও ব্যয়বহুল হয়ে উঠেছে। এ অবস্থায় অঞ্চলটিতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় রাশিয়া। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সরকার প্রস্তাবিত শ্রম আইনের বিরুদ্ধে পর্তুগালে ধর্মঘট। হাসপাতাল, ফায়ার সার্ভিসের সেবা সীমিত, বন্ধ মেট্রো রেল, বাতিল 500-র বেশি ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ 15 বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের 60 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দিয়েছেন মমতা। এমন পরিস্থিতিতে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে দলটির 80 জন বিধায়কের মধ্যে 60 জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে 60 জনের স্বাক্ষর সহ চিঠি জমা দেন। বিকেল 4:30টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক। আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এদিকে তৃণমূলের এমন নজিরবিহীন ভাঙন পরিস্থিতির মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ইস্তফা দিয়েছেন। চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখার কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বলিভিয়ায় 1 মাসের বেশি সময় ধরে চলা অবরোধে সরকারের উপর চাপ বাড়ছে। হন্ডুরাসে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। আর যুক্তরাজ্যে পুলিশের বিতর্কিত ভূমিকার অভিযোগ ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। সরকার বিরোধী বিক্ষোভে এখনো উত্তাল বলিভিয়া। স্থানীয় সময় মঙ্গলবার এল আলতো শহরে আন্দোলনে নামে শ্রমিক নেতা ও সামাজিক সংগঠনগুলো। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পেরেইরার পদত্যাগ এবং আটক বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানান তারা। সমাবেশে সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোচাবাম্বা বিভাগে। প্রতিবাদকারীরা নতুন সরকারের অধীনে অর্থনৈতিক নীতির পরিবর্তন চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। এতে রাজনৈতিক উত্তেজনা আরও তুঙ্গে। মানুষের কেনার মতোই কিছুই আর অবশিষ্ট নেই। সবজি, মুরগি কিংবা মাংস সবকিছুর দামই বেশি। পরিবারের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষই। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে হন্ডুরাসের শত শত শিক্ষক রাজধানী
রাজধানীসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী ধর্মঘটে শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, সরকার ঘোষিত বেতন বৃদ্ধির বিষয়টি এখনো বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যকর্মীরা বকেয়া বেতন, চাকরির অনিশ্চয়তা এবং হাসপাতালগুলোয় প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির বিরুদ্ধে আন্দোলন করছেন। আগের সরকারগুলোর সময়ে আমাদের রাস্তায় নামতে হয়নি, কারণ তখন আমাদের দাবি দেওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতো এবং জাতীয় শিক্ষক সমাজের জন্য নির্ধারিত বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছিল। এদিকে যুক্তরাজ্যের সাউদাম্পটনে 18 বছর বয়সী হেনরি নওয়াকের মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গত ডিসেম্বরে ছুরিকাঘাতে আহত অবস্থায় মৃত্যুর মুখে থাকা নওয়াককে হাতকড়া পরানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনের সামনে থেকে মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা ইট, ময়লার পাত্রসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পুলিশ মরিচ স্প্রে ও ঢাল ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। দেশজুড়ে আবারও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যের রয়্যাল নেভি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জন নিহত। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ধারণা কর্তৃপক্ষের। ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক। সরকারের প্রস্তাবিত নতুন শ্রম আইনের বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পর্তুগাল। বুধবার হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সীমিত পরিসরে চালু থাকলেও বন্ধ ছিল মেট্রো রেল সহ অনেক সরকারি কার্যক্রম। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। কর্মীদের অধিকার ক্ষুণ্ণ করবে এমন অভিযোগে সরকারের প্রস্তাবিত শ্রম আইন বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন সিজিটিপি। স্থানীয় সময় বুধবার পর্তুগালের রাজধানী লিসবন থেকে কোনো দূরপাল্লার ট্রেন ছেড়ে যায়নি, আবার শহরেও কোনো ট্রেন প্রবেশ করেনি। স্টেশনে এসে অনেক যাত্রী ট্রেন বাতিলের খবর পেয়ে ফিরে যান। ধর্মঘট সফল করতে স্টেশনগুলোতে সক্রিয় ছিলেন ইউনিয়নের সদস্যরা। ধর্মঘটের কারণে মধ্যরাত থেকেই বন্ধ রাখা হয় মেট্রো রেল স্টেশনগুলোর প্রবেশপথ। সীমিত আকারে বাস চললেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। অনেক পর্তুগিজ কর্মী কাজে না গেলেও গণপরিবহন সংকটের কারণে কাজে যেতে বাধ্য হওয়া অভিবাসী ও অন্যান্য কর্মীরা ভোগান্তিতে পড়েন। ধর্মঘটের কারণে বাস, মেট্রো, কম্বো সবই বন্ধ। আমাদের সবাই কাজে আসতে আজকে সমস্যা হচ্ছে। আশা করি সরকার এর দিকে বিশেষভাবে নজর করবে এবং এটাকে সলভ করার চেষ্টা করবে। শুধু লিসবন নয়, দেশের বিভিন্ন শহরেও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেন নার্স, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ। সিজিটিপির নেতারা বলছেন, শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে নতুন শ্রম আইন জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। সিজিটিপি শ্রমজীবী মানুষকে তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই অন্যায্য আইন বাতিল করতে সরকারকে বাধ্য করা সম্ভব। এত মানুষের দাবি সরকার উপেক্ষা করতে পারবে না। ধর্মঘটের সবচেয়ে বড় প্রভাব পড়ে লিসবন বিমানবন্দরে। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। নির্ধারিত দিনে ভ্রমণ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া শিক্ষক ও শিক্ষা খাতের কর্মীরাও ধর্মঘটে অংশ নেয়। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল। দুটি সাধারণ ধর্মঘটে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আইনটির বিপক্ষে দেশটির অধিকাংশ শ্রমজীবীর অবস্থানের পরেও সরকারের অনড় অবস্থানকে অত্যন্ত দুঃখজনক বলছে সংশ্লিষ্টরা। বিপুল গণদাবি উপেক্ষা করে এই আইনটি বাস্তবায়ন করা হলে এটি পুরো পর্তুগালকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিবে বলে মত তাদের। তাই অন্তত আজকের এই সাধারণ ধর্মঘটের পর সরকার তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে প্রত্যাশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশ সহ 60 দেশের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি করার অভিযোগে দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। মার্কিন বাণিজ্য দপ্তরের একটি তদন্ত রিপোর্টের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রফতানিতে শুল্ক 29% গিয়ে দাঁড়াবে।
জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক শ্রমের তৈরি পণ্য আমদানি নিষিদ্ধের নিয়ম ঠিকমতো কার্যকর না করায় কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, বাংলাদেশ সহ ৪৫টি দেশকে 10% অতিরিক্ত শুল্কের মুখোমুখি হতে হবে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ড সহ বেশ কিছু দেশের উপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এই শুল্কের আওতামুক্ত থাকবে বেশ কিছু জরুরি পণ্য, যার মধ্যে রয়েছে জ্বালানি, রেয়ার আর্থ এবং নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, ফলমূল ও শাকসবজি, ওষুধ, অর্গানিক কেমিক্যাল এবং উড়োজাহাজের যন্ত্রাংশ। প্রস্তাবিত এই শুল্কের বিষয়ে আগামী 6 জুলাই পর্যন্ত জনসাধারণের মতামত গ্রহণ করা হবে এবং 7 জুলাই একটি পাবলিক হিয়ারিং বা গণশুনানির দিন ধার্য করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আইনি পথ ব্যবহারের মাধ্যমে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া শুল্কের সীমাবদ্ধতা এড়াতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি আপাতত জনসাধারণের মতামত এবং পর্যালোচনার জন্য উন্মুক্ত থাকবে। ইউএসটিআর-এর সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তিকে শাস্তির ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানোই হল জোরপূর্বক শ্রম। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে বড় ধরনের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। সিআইএ ও ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিসের মধ্যে তথ্য ভাগাভাগি ও দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়েছে। এর প্রভাব পড়ছে জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়াতেও। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ও অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে বিশ্লেষণী প্রতিবেদন তৈরিতে সিআইএ এর অংশগ্রহণ কমেছে বলে অভিযোগ রয়েছে। এতে গোটা গোয়েন্দা কাঠামোর সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2025 সালে গঠিত একটি টাস্ক ফোর্স, যা পরিচালনা করছেন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। অভিযোগ উঠেছে, এই ইউনিট প্রচলিত প্রোটোকল উপেক্ষা করে তথ্য সংগ্রহ ও ডিক্লাসিফিকেশন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। অন্যদিকে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দাবি, সিআইএ ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের অ্যাক্সেস সীমিত করছে। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের রিপোর্ট তৈরিতেও, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দৈনিক গোয়েন্দা ব্রিফিং এর গুরুত্বপূর্ণ অংশ। সিআইএ এক পর্যায়ে এসব রিপোর্ট প্রকাশের প্ল্যাটফর্ম থেকেও সরে দাঁড়ায় বলে জানা গেছে, যদিও পরে তা সাময়িক প্রসেসিং ইস্যু বলে ব্যাখ্যা করা হয়। এদিকে দুই সংস্থার এই অভ্যন্তরীণ বিভাজনকে 9/11 পরবর্তী গোয়েন্দা সংস্কারের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব, অভ্যন্তরীণ তদন্ত ও নিরাপত্তা ক্লিয়ারেন্স বাতিলের ঘটনাগুলো গোয়েন্দা সম্প্রদায়ের ভেতরে আস্থার সংকট আরো গভীর করেছে। বিষয়টি এখন স্বাধীন তদন্ত সংস্থার নজরদারিতে রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে বুধবার সাওয়ারটন ডাউন এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি তদন্তাধীন থাকায় বিস্তারিত মন্তব্য করেনি রয়্যাল নেভি। স্থানীয় বাসিন্দারা জানান, হেলিকপ্টারটি উড়ে যাওয়ার সময় অস্বাভাবিক যান্ত্রিক শব্দ শোনা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি এত নিচ দিয়ে উঠছিল যে মনে হচ্ছিল বাড়ির ছাদ ছুঁয়ে যাবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রবল বর্ষণ আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত জাপানের রাজধানী টোকিও। ঝড় জাংমির প্রভাবে শহরের কয়েকটি নদী উপচে পড়েছে, বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বুধবার সকালে টোকিও জুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। অতিবৃষ্টির কারণে রাজধানীর কেন্দ্রীয় অংশ দিয়ে প্রবাহিত মেগুরো নদীসহ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উপচে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দরে প্রায় 700টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়টির প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে যান চলাচল ব্যাহত হচ্ছে। জনজীবনে দেখা দিয়েছে চরম বিপর্যয়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কিছু এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।
জাপানের উত্তর পূর্বাঞ্চলে ভালুকের হামলায় অন্তত 4 জন আহত হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ফুকুশিমার একটি স্টিল কারখানা ও আশেপাশের এলাকায় একটি কালো ভালুক হঠাৎ ঢুকে পড়ে এক শ্রমিককে ধাওয়া করে মাটিতে ফেলে দেয়। প্রবেশপথের কাছে একটি কর্মীকে আক্রমণ করে ভেতরে ঢুকে পড়ে প্রাণীটি। এরপর একটি জিপ দিয়ে ধাওয়া করার চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একই কারখানা প্রাঙ্গণে 60-এর বেশি বয়সী আরও এক কর্মী এবং আশপাশের এলাকায় 80 বছর বয়সী এক নারীকেও আহত হন। পরে ভালুকটি আরেকটি কারখানায় ঢুকে সেখানে এক কর্মীকে আক্রমণ করে। প্রাণীটি এখনও ওই কারখানার ভেতরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। চীনের অবকাঠামো উন্নয়নের নতুন মাইল ফলক হিসেবে চালু হয়েছে পিংলু খালের পানি ভরাট কার্যক্রম। বুধবার খালে পূর্ণমাত্রায় পানি ভরাট সম্পন্ন হয়েছে এবং মাদা ও কৃষি নেভিগেশন হাবগুলোতেও পানি প্রবেশ করানো হয়েছে। এর মধ্য দিয়ে খালটি আনুষ্ঠানিকভাবে পানি পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে। চলতি বছরে সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি নিউ ইন্টারন্যাশনাল ল্যান্ড সি ট্রেড করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দক্ষিণ পশ্চিম চীনের জন্য সরাসরি সমুদ্র পথের সংযোগ তৈরি করছে। খালটি সম্পূর্ণ চালু হলে গুয়াংশি ও আশেপাশের অঞ্চলের কার্গো জাহাজগুলো যাত্রাপথ 560 কিলোমিটারও বেশি কমে যাবে। ফলে সময়, জ্বালানি ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ধাক্কা লেগেছে দেশটির আইকনিক ভেন্ডিং মেশিন ব্যবসায়। বাড়তে থাকা খরচ সামলাতে না পেরে 2027 সালের মধ্যে 20,000 মেশিন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ডাইডু হোল্ডিংস। আর নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে পোক্কা সাপ্পোরো নামের আরেক প্রতিষ্ঠান। আকাশছোঁয়া বিদ্যুৎ বিল আর রক্ষণাবেক্ষণ খরচের চাপে জনপ্রিয় এই সেবাটি এখন অস্তিত্ব সংকটে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে কিছুদিন আগেও ভেন্ডিং মেশিন ছিল লাভজনক ব্যবসা। 24 ঘন্টা সেবা আর সহজলভ্যতার কারণে এটি পরিণত হয়েছিল দেশটির জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তবে বাড়তে থাকা বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ ব্যয়, নিয়মিত রিফিল এবং শ্রমিক সংকটের জেরে এই ব্যবসার খরচ বেড়ে গেছে। লোকসান কমাতে ধীরে ধীরে মেশিন সংখ্যা কমাচ্ছে অনেক প্রতিষ্ঠান। খরচের বাড়তি চাপ সামলাতে না পেরে 2027 সালের মধ্যে 20,000 মেশিন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ডাইডু হোল্ডিংস। নাগোয়া ভিত্তিক কোম্পানি পোকা সাপ্পোরো তাদের 40,000 ভেন্ডিং মেশিনের বিশাল কার্যক্রম ওসাকার একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। ভেন্ডিং মেশিনের প্রতি এই ভোক্তাভিমুখিতার পেছনে পণ্যের দামের পার্থক্য একটি বড় কারণ। সুপারমার্কেট বা ডিসকাউন্ট শপের তুলনায় ভেন্ডিং মেশিনে পানীয়র দাম অনেক ক্ষেত্রে 10 থেকে 20% পর্যন্ত বেশি। মূল্যস্ফীতির এই সময়ে জাপানিরা এখন খরচ বাঁচাতে বাড়তি সচেতন। ফলে সামান্য কিছু অর্থ সাশ্রয় করতেও তারা ভেন্ডিং মেশিনের পরিবর্তে সস্তা বিকল্প দোকানের দিকে ঝুঁকছে, যা সরাসরি প্রভাব ফেলছে এই খাতে। জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি পরিবেশ সচেতনতাও ভেন্ডিং মেশিনের জনপ্রিয়তায় ভাটা ফেলেছে। প্লাস্টিক বর্জন ও নিজস্ব পানির বোতল ব্যবহারের প্রবণতা বাড়ায় বাইরের পানীয় কেনার হার কমছে উল্লেখযোগ্যভাবে। তবে পুরোপুরি হারিয়ে না গেলেও টিকে থাকার লড়াইয়ে এখন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যবসা। হয়তো ভবিষ্যতে কেবল জরুরি এলাকা কিংবা কৌশলগত পয়েন্টগুলোতেই দেখা মিলবে জাপানের এই চিরচেনা ভেন্ডিং মেশিনের। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। নিউ ইয়র্কে নীরব পারফরমেন্স দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা শিল্পী মেরিনা আবারও হাজির হয়েছেন ইতালির ভেনিসে। দর্শকদের ডাকছেন ধীরে চলতে, থেমে অনুভব করতে আর শিল্পের অংশ হয়ে যেতে। 80 বছর বয়সেও তিনি বদলে দিচ্ছেন শিল্প দেখার পুরনো ধারণা। ভেনিসে এই প্রদর্শনী চলবে অক্টোবর পর্যন্ত। ইতালির ভেনিসে শুরু হয়েছে মেরিনা আভরামোভিচের নতুন প্রদর্শনী ট্রান্সফর্মিং এনার্জি। এখানে দর্শকরা শুধু দেখছেন না, বরং সরাসরি অংশ নিচ্ছেন। ফটিক ও খনিজ দিয়ে তৈরি শিল্পবস্তু ছুঁয়ে বা অনুভব করে এক ধরনের নতুন অভিজ্ঞতা পাচ্ছেন সবাই।
এই প্রদর্শনীতে মেরিনার পুরনো বিখ্যাত পারফরমেন্সগুলোর পুনর্মঞ্চায়নও আছে পিয়েতা নামের কাজটিও, যা তিনি তার দীর্ঘদিনের সঙ্গী উলারের সঙ্গে করেছিলেন। ক্লাসিক শিল্পকর্মের পাশে এগুলো নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। এটি জীবন্ত শিল্পের একটি মাধ্যম, কারণ আপনি যখন কোনো প্রদর্শনীতে যান, দেয়ালে ঝুলানো মাস্টারপিস বা চিত্রকর্ম দেখেন, পরে আবার ফিরে গিয়েও সেগুলো দেখতে পারেন, কিন্তু পারফরমেন্স এমন কিছু যা নিজেই জীবন। মেরিনা বলেন, স্মার্টফোন আর দ্রুত জীবনের ভিড়ে মানুষের মনোযোগ কমে যাচ্ছে, তাই তিনি চাইছেন শিল্পের মাধ্যমে মানুষকে আবারও থামিয়ে অনুভব করাতে। ইতিহাস গড়া এই শোতে মেরিনা হয়েছেন প্রথম জীবিত নারী শিল্পী যিনি এত বড় একক প্রদর্শনীর সম্মান পেয়েছেন। আর ভ্যানিসে এই প্রদর্শনী অক্টোবর পর্যন্ত চলবে। শিউলি রোজা, সময় সংবাদ। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স ফুটবল দল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবারের আসরেও অন্যতম হট ফেভারিট। দলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলের মতো তারকা ফুটবলার। তবে হঠাৎ করে দলের অন্যতম সেরা ডিফেন্ডার উইলিয়াম সালিবার ইনজুরি সমর্থকদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে গঠিত ফরাসি দল এবারও বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দেবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। ফ্রান্স থেকে সমর্থকদের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। আসন্ন ফুটবল মহাযুদ্ধকে সামনে রেখে ইতিমধ্যেই 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান রানার্স আপ ফ্রান্স। আক্রমণভাগের নেতৃত্বে বরাবরের মতোই আছেন কিলিয়ান এমবাপ্পে, আর তার পাশে মাঠ পাতাবেন গতিময় উসমান দেমবেলে। আক্রমণভাগে তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার দুর্দান্ত রসায়ন, সব মিলিয়ে কাগজে কলমে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ও ভারসাম্যপূর্ণ দল এই লে ব্লুজ। আর তাই তো ফেভারিটের তালিকার শীর্ষেই থাকছে তাদের নাম। তারকা সমৃদ্ধ এমন দলকে নিয়ে ফরাসি সমর্থকদের প্রত্যাশার পারদও আকাশচুম্বী। সত্যি বলতে আমি ভেবেছিলাম হয়তো স্পেন জিতবে, কিন্তু এখন নিজের দলের ওপর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আক্রমণ ভাগ, রক্ষণ কিংবা মাঝমাঠ সব দিক থেকেই ফ্রান্স এবারে স্পষ্ট ফেভারিট। এমনকি গোলপোস্ট সামলানোর জন্য আমাদের একজন দুর্দান্ত গোলরক্ষক আছে। তাই বিশ্বকাপ নিয়ে আমার স্পষ্ট মতামত, এবার আমরাই জিততে যাচ্ছি। পুরানা আমাদের ওয়ার্ল্ড কাপের 8-10টা প্লেয়ার এখনো আছে, কন্তে আছে। আমরা আশা করি ফ্রান্স টিম এত স্পিরিটেড টিম এইবারের 26-এর ওয়ার্ল্ড কাপে আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা সেরা ওয়ার্ল্ড কাপ দেখব এবং আমাদের প্রত্যাশা এই ওয়ার্ল্ড কাপ ফ্রান্স টিম নিয়ে আসবে। গতবার যেহেতু আমরা ভাগ্যের কাছে আসলে হেরে গিয়েছিলাম, তো আমি আশাবাদী এবার 2026 সালের বিশ্বকাপ ফ্রান্স জাতীয় দল জিতবে। তবে সবকিছু ছাপিয়ে হঠাৎ করে ফরাসি শিবিরে কিছুটা অস্বস্তি। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তার এই ইনজুরি সমর্থকদের মনে কিছুটা হলেও দুশ্চিন্তার রেখা টেনেছে। যদিও ফুটবল বুদ্ধাদের মতে বিশ্বকাপের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউরোপের শীর্ষ ক্লাব মাতানো তারকাদের নিয়ে গঠিত এই স্কোয়াড যে কোনো পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি সক্ষম। 1998 সালে অধিনায়ক আর 2018-তে কোচ হিসাবে ফ্রান্সকে বিশ্বসেরার মুকুট এনে দেয়া দেশমের শেষ মিশন শিষ্যরা কতটা রাঙাতে পারে তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব। গতি ফুটবল আর গতিতেই ফ্রান্স দলের আসল শক্তি। এমবাপ্পের মতো ম্যাচ উইনারের পাশাপাশি এবারের বিশ্বকাপে ফরাসি স্কোয়াডে স্থান পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। নতুন ও অভিজ্ঞতার নিখুঁত সমন্বয়ের উপর ভর করে ফরাসি ফুটবল দল এবারের বিশ্বকাপে ভালো ফলাফল করতে পারবে, এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে শেষ হলো কোকাকোলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ট্রফি ট্যুর। জমকালো এই সফরের একবারে শেষ ভাগে নিউ ইয়র্কে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে উন্মোচন করা হলো ট্রফিটি, যেখানে উপস্থিত ছিলেন 2014 সালের বিশ্বজয়ী জার্মান তারকা বাস্তিয়ান শোয়াইনস্টাইগার এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। 30 দেশের 75 শহর ভ্রমণ শেষে এবার ফিফা বিশ্বকাপ ট্রফির ঠিকানা এই মিউজিয়াম। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক যখন চোখের সামনে, তখন রোমাঞ্চ ছুঁয়ে যাওয়াটাই স্বাভাবিক। দীর্ঘ এক রোমাঞ্চকর যাত্রা শেষে কোকাকোলা ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের জমকালো সমাপ্তি ঘটল নিউ ইয়র্ক সিটিতে। নিশ্চিদ্র নিরাপত্তার মাঝে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে ট্রফিটি দেখতে ভিড় জমান ফুটবল অনুরাগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীরা।
আর এই সমাপনী আয়োজনে বিশেষ আকর্ষণ হয়ে এসেছিলেন 2014 সালে ব্রাজিলের মাটিতে জার্মানির হয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরা কিংবদন্তি মিডফিল্ডার বাস্তিয়ান শোনস্টেইগার। যে ট্রফি ছোঁয়ার অধিকার সবার থাকে না, সেই পরম আরাধ্য ট্রফিটা আবারও নিজের হাতে নিয়ে যেন স্মৃতিকাতর হয়ে পড়লেন সাবেক এই বায়ার্ন মিউনিখ তারকা। এখনো আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ এই ট্রফিটা পুরনো সব স্মৃতি ফিরিয়ে এনেছে। এটা জেতা মোটেও সহজ কোনো কাজ নয়। প্রতি 4 বছর পর পর এই সুযোগ আসে। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে বিশ্বকাপ জেতা বা ট্রফিটা উঁচিয়ে ধরার সুযোগ খুব বেশি আসে না। তাই আমি মনে করি যারা একবার এই ট্রফিটা ছুঁয়ে দেখেছে তারা বারবার এটা জিততে চাইবে। 2019 সালে শিকাগো ফায়ারের হয়ে বুটজোড়া তুলে রাখা শোনস্টেইগার দীর্ঘ 3 বছর কাটিয়েছেন এই যুক্তরাষ্ট্রে। তাই খুব ভালো করেই জানেন উত্তর আমেরিকায় ফুটবল নিয়ে মানুষের আগ্রহটা ঠিক কতটা তীব্র। তার মতে আসন্ন এই টুর্নামেন্টে পুরো অঞ্চলের ফুটবলের চিত্রটাই বদলে যাবে। ভীষণ চমৎকার একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে, সবাই দারুণ উত্তেজিত। আমি 3 বছর শিকাগোতে ছিলাম, তাই আমি জানি এ ধরনের আসর যুক্তরাষ্ট্রের মানুষের জন্য কি অর্থ বহন করে। আমি নিজেই এই যাত্রার অংশ হতে মুখিয়ে আছি। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত নিউ ইয়র্ক। যৌথ আয়োজক হিসেবে এই শহরের পাশাপাশি নিউ জার্সি ভেন্যুতে ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই এই আয়োজন কেবল খেলা নয়, বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের গল্প লিখবে বলে বিশ্বাস মামদানির। বিশ্বজুড়ে 100 কোটিরও বেশি মানুষ এই টুর্নামেন্ট দেখবে। আর যখন এই ট্রফিটি শূন্যে তুলে ধরা হবে, তখন তারা এমন কিছু দেখবে যা এই পৃথিবীতে খুব বিরল। এমন কিছু যা অর্জনের জন্য ফুটবলাররা তার পুরো জীবন বিলিয়ে দেয়। অন্তত সেই সংক্ষিপ্ত ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য হলেও তারা সত্যিকারের শ্রেষ্ঠত্বকে দেখতে পাবে। ফিফার ট্রফি ট্যুর শেষ, এবার 13 জনের মাঠের লড়াইয়ে মেতে ওঠার অপেক্ষা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওমানের সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন ইসরায়েল। আলোচনার মধ্যেও বৈরুত সহ বিভিন্ন শহরে হামলায় নিহত 9, জবাবে হিজবুল্লাহ রকেট ও ড্রোনের আক্রমণ। এই ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ সাবরিনা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।